20-yard run up. Dear, dear! I don't believe it! What a goal! প্রতিবার বিশ্বকাপ সামনে এলে পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষের হৃদয়ের অনুভূতি জাগ্রত হয়। একটি দেশ ও কিছু প্রতিভাবান খেলোয়াড় স্বপ্ন দেখতে শুরু করে বিশ্ব মঞ্চে নিজেদের দেশকে তুলে ধরার। বছর জুড়ে একের পর এক ম্যাচ, প্র্যাকটিস, পরিশ্রম, এরপর তারা খেলার সুযোগ পায় বিশ্ব মঞ্চে। এত পরিশ্রম করার পরেও যখন খেলতে গিয়ে বুঝতে পারে সম্পূর্ণ সিস্টেমটাই সাজানো নাটক, কে জিতবে তার নীল নকশা আগে থেকেই তৈরি করা, তখন তারা কতটা হতাশ হয়ে দেশে ফিরে যায়। বিশ্বের মানুষের কতটা ঘৃণা তৈরি হয় সেই সংস্থার প্রতি, সংস্থাটি পরিচালনা করা মানুষের প্রতি। যে সংস্থা তৈরি করা হয়েছিল বিশ্বের মানুষকে এক করার জন্য, একই ছায়াতলে এনে একই বন্ধনে আবদ্ধ করার জন্য। ফুটবলকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য যেই সংস্থাটির জন্ম হয়েছিল তা আজ দুর্নীতির সাম্রাজ্যে পরিণত হয়েছে। দিন যতই যাচ্ছে এই সংস্থার দুর্নীতি ততই ফুলে ফেঁপে উঠছে। বিশ্বের মানুষের অনুভূতিকে কাজে লাগিয়ে একের পর এক দুর্নীতি করে চলেছে। কোনো একটি দেশ কেন নিজেদের দেশের মোট বাজেটের অর্ধেক অংশ খরচ করে হলেও নিজ দেশে বিশ্বকাপ খেলার আয়োজন করে? ছোট একটি প্রতিষ্ঠান কিভাবে ধীরে ধীরে দুর্নীতির সাম্রাজ্যে পরিণত হয়? এমন খুব কম জিনিসই আছে যা ভাষা, ধর্ম, জাতি কিংবা রাজনীতির বিভেদ ভুলিয়ে মানুষকে একই আবেগে একত্র করতে পারে। ফুটবল সেই বিরল ব্যতিক্রম। প্রতি 4 বছর পর পর পৃথিবী যেন কয়েক সপ্তাহের জন্য থেমে যায়, রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, কোটি কোটি মানুষ টেলিভিশন। বিশাল আয়োজনের পেছনে রয়েছে একটিমাত্র প্রতিষ্ঠান, ফিফা, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আজ বিশ্বের 200-রও বেশি জাতীয় ফুটবল সংস্থা ফিফার সদস্য প্রতিষ্ঠান, যার সঙ্গে জড়িয়ে আছে সম্প্রচার অধিকার, স্পন্সরশিপ, টিকিট বিক্রি, লাইসেন্সিং এবং বৈশ্বিক বিপণনের বিশাল অর্থনীতি। ফিফার নিজস্ব আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী সংস্থাটি 2023 থেকে 26 অর্থনৈতিক চক্রে প্রায় $13 বিলিয়ন আয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এই আয়ের বড় অংশই আসে বিশ্বকাপকে ঘিরে। অর্থাৎ একটি ফুটবল টুর্নামেন্ট এখন শুধু খেলাধুলার উৎস নয়, এটি বিশ্বের অন্যতম বাণিজ্যিক আয়োজন, যেখানে প্রতিটি ম্যাচের সঙ্গে জড়িয়ে থাকে কোটি কোটি ডলার। প্রতিটি সম্প্রচার চুক্তির পেছনে থাকে দীর্ঘ আলোচনা, প্রতিটি স্পন্সরশিপের পেছনে থাকে বিশাল ব্যবসায়িক হিসাব, আর প্রতিটি বিশ্বকাপ আয়োজনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে বিভিন্ন দেশ। 2026 সালের বিশ্বকাপ সেই বাস্তবতাকে আরও স্পষ্ট করে তুলেছে। প্রথমবারের মতো 48টি দল নিয়ে আয়োজিত এই বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে বড় ও সবচেয়ে আয়বহুল বিশ্বকাপ হিসেবে দেখানো হচ্ছে। কিন্তু যেখানে এত ক্ষমতা, যেখানে এত অর্থ, যেখানে একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে একটি দেশের স্বপ্ন, সেখানে কি কখনো ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হয় না? এই প্রশ্ন নতুন নয়, বরং বহু বছর ধরেই বিশ্বের বিভিন্ন প্রান্তে সাংবাদিক, তদন্তকারী সংস্থা এবং আদালতের নথিতে একই প্রশ্ন ঘুরে ফিরে এসেছে। ফিফার ভেতরে আসলে কি চলছিল? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে 2015 সালের এক সকালে, একটি বিলাসবহুল হোটেলে, যেখানে কয়েক ঘন্টার মধ্যেই বদলে গিয়েছিল বিশ্ব ফুটবলের ইতিহাস। চলুন শুরু করা যাক সেই সকাল থেকে। 2015 সালের 27 মে সুইজারল্যান্ডের শহর জুরিখে দিনের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি, কিন্তু শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বিলাসবহুল বারে লক হোটেলের ভেতরে অদৃশ্যভাবে শুরু হয়ে গিয়েছিল এমন একটি অভিযান যা কয়েক ঘন্টার মধ্যেই বিশ্ব ফুটবলের ইতিহাস বদলে দেবে। একে একে হোটেলের ভেতরে প্রবেশ করেন সুইস পুলিশ সদস্যরা। তাদের হাতে ছিল গ্রেফতারি পরোয়ানা। লক্ষ্য ছিল কোনো সন্ত্রাসী সংগঠন নয়, কোনো মাদক চক্রও নয়। তাদের লক্ষ্য ছিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ফুটবল সংস্থা ফিফা এর শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা। কিছুক্ষণের মধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, ফিফার একাধিক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছেন। অভিযোগ, বছরের পর বছর ধরে ঘুষ, দুর্নীতি, অর্থ পাচার এবং অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে কোটি কোটি ডলারের একটি নেটওয়ার্ক পরিচালনা করা হয়েছে। অভিযোগগুলোর বড় অংশ যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের দায়ের করা মামলায় উঠে আসে। খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। যে প্রতিষ্ঠান কোটি কোটি মানুষের ফুটবলের সর্বোচ্চ অভিভাবক হিসেবে পরিচিত, সেই প্রতিষ্ঠানের নামই এখন দুর্নীতির অভিযোগের কেন্দ্রবিন্দু। সাংবাদিকরা একের পর এক প্রশ্ন তুলতে শুরু করেন। এটি কি কয়েকজন কর্মকর্তার ব্যক্তিগত অপরাধ, নাকি এর পেছনে ছিল আরো বড় কোনো ব্যবস্থা? আর যদি সত্যি এমন একটি ব্যবস্থা থেকে থাকে, তবে সেটি তৈরি হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের আরো অনেক বছর পেছনে ফিরে যেতে হবে। চলুন এবার ফিরে যাই সেই সময়ে যখন ফিফা ছিল একটি ছোট্ট ফুটবল সংগঠন আর ধীরে ধীরে পরিণত হচ্ছিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ক্রীড়া প্রতিষ্ঠানে। প্রতিটি সাম্রাজ্যের একটি শুরু থাকে, ফিফার গল্পও তার ব্যতিক্রম নয়। আজ যে প্রতিষ্ঠান বিশ্ব ফুটবলের সবচেয়ে ক্ষমতাধর সংস্থা, একসময় সেটি ছিল মাত্র কয়েকটি দেশের ছোট উদ্যোগ। 1904 সালের 21 মে ফ্রান্সের রাজধানী প্যারিসে
7টি ইউরোপীয় দেশের প্রতিনিধিরা একত্রিত হন। তাদের লক্ষ্য ছিল সহজ, আন্তর্জাতিক ফুটবলের একটি অভিন্ন নিয়ম ও একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলা। সেদিনই জন্ম হয় ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন, সংক্ষেপে ফিফা। শুরুতে সদস্য ছিল মাত্র 7টি দেশ। সময়ের সঙ্গে ফুটবল জনপ্রিয় হতে শুরু করে। ইউরোপের গণ্ডি ছাড়িয়ে খেলাটি পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, এশিয়া এবং মধ্যপ্রাচ্যে। আর ফুটবলের জনপ্রিয়তার সঙ্গে বাড়তে থাকে ফিফার প্রভাবও। 1930 সালে অনুষ্ঠিত হয় প্রথম পুরুষদের বিশ্বকাপ। সেই আসরে অংশ নিয়েছিল মাত্র 13টি দেশ। আজ 1 শতাব্দীরও কম সময়ের মধ্যে বিশ্বকাপ পৃথিবীর সবচেয়ে বেশি দেখা ক্রীড়া আসরগুলোর একটি। 2026 সালের এই টুর্নামেন্ট প্রথমবারের মতো 48টি দল নিয়ে আয়োজিত হচ্ছে, যা ফিফার ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। এই সম্প্রসারণকে ফিফা বৈশ্বিক অংশগ্রহণ বাড়ানোর পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করেছেন। কিন্তু জনপ্রিয়তা যত বাড়তে লাগলো, অর্থ তত বাড়তে লাগলো। প্রথম দিকে ফিফার কাজ ছিল মূলত ফুটবল প্রতিযোগিতা আয়োজন এবং নিয়মকানুন সমন্বয় করা। কিন্তু টেলিভিশনের যুগ আসার পর সবকিছু বদলে যায়। বিশ্বকাপ আর শুধু একটি টুর্নামেন্ট রইল না, এটি হয়ে উঠল বৈশ্বিক ব্যবসার একটি বিশাল প্ল্যাটফর্ম। সম্প্রচার সত্ত্ব, বড় বড় স্পন্সর, বিজ্ঞাপন, লাইসেন্সিং, টিকিট। একটি বিশ্বকাপকে ঘিরে তৈরি হতে লাগলো বহু বিলিয়ন ডলারের অর্থনীতি। আর সেই অর্থের কেন্দ্রবিন্দুতে ছিল একটি প্রতিষ্ঠান, ফিফা। ক্ষমতা কখনো একা আসে না, ক্ষমতার সঙ্গে আসে প্রভাব, প্রভাবের সঙ্গে আসে স্বার্থ। আর যেখানে স্বার্থ থাকে সেখানে শুরু হয় প্রভাবের বিস্তারের প্রতিযোগিতা। সময়ের সঙ্গে সঙ্গে ফিফা শুধু ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা নয়, আন্তর্জাতিক ক্রীড়া ও বাণিজ্যের অন্যতম প্রভাবশালী প্রতিষ্ঠানে পরিণত হয়। কিন্তু এই দ্রুত উত্থানের সঙ্গে আরেকটি জিনিসও ধীরে ধীরে বাড়ছিল, যেটা তখন সাধারণ দর্শকের চোখে পড়েনি। কিন্তু পরে সেটি হয়ে উঠেছিল বিশ্বের সবচেয়ে বড় ফুটবল কেলেঙ্কারির ভিত্তি, অর্থ। আর সেই অর্থই কিভাবে ভেতরের ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছিল, সেই গল্পই আমাদের নিয়ে যাবে পরবর্তী অধ্যায়ে। একটা সময় ছিল যখন বিশ্বকাপ মানে ছিল শুধু একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। কিন্তু স্যাটেলাইট টেলিভিশনের প্রসার, বিশ্বব্যাপী সম্প্রচার এবং বহুজাতিক ব্র্যান্ডগুলোর আগ্রহ ফুটবলকে নতুন এক উচ্চতায় নিয়ে যায়। একটি ম্যাচ আর শুধু স্টেডিয়ামে বসে থাকা কয়েকজন দর্শকের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, এটি পৌঁছে যেতে লাগলো পৃথিবীর প্রায় প্রতিটি কোণে। সম্প্রচার সত্ত্ব বিক্রি হতে লাগলো বিপুল অর্থের বিনিময়ে। বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো স্পন্সর হওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করলো। বিশ্বকাপের লোগো, জার্সি, অফিসিয়াল পণ্য, বিজ্ঞাপন সবকিছুই হয়ে উঠল বৈশ্বিক বাণিজ্যের অংশ। ফিফার আয়ের সবচেয়ে বড় উৎসগুলোর একটি হয়ে উঠল বিশ্বকাপের সম্প্রচার ও বিজ্ঞাপন অধিকার। সংস্থার আর্থিক প্রতিবেদনেও এই আয়ের গুরুত্ব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অর্থ বাড়ছিল, প্রভাবও বাড়ছিল, আর সেই সঙ্গে বাড়ছিল একটি প্রশ্ন: এত বড় আর্থিক সিদ্ধান্ত নিত কারা? বিশ্বকাপ কোথায় হবে, কোন প্রতিষ্ঠান সম্প্রচার করবে, কারা বিপণনের অধিকার পাবে? এসব সিদ্ধান্তের পেছনে ছিল অল্প কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা।